আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থি জুখরিফ। অ্যান্টিবায়োটিক জীবন রক্ষাকারী এক অদ্ভুত বিষয়, তবে ওষুধের অযাচিত ব্যবহার আজ বিশ্বব্যাপী তৈরি হয়েছে এক নতুন সংকট, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। দর্শক, এই ওষুধটি অযাচিতভাবে ব্যবহার করার কারণে আমাদের জীবনে সাধারণ যে সংক্রমণগুলো রয়েছে বা যে ইনফেকশনগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে প্রাণঘাতী। আজ আমরা কথা বলবো অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, কারণ এবং ঝুঁকি নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার KFM আয়াজ, সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, এভারকেয়ার হসপিটাল, ঢাকা, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা হক। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমি চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ স্যার, খুব চমৎকার একটি বিষয় নিয়ে শুরু করছে আলোচনা, অ্যান্টিবায়োটিক, এবং এটি সম্পর্কে আমাদের মাঝে খুব একটা অ্যাওয়ারনেস নেই বা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারছি না। আমরা শুরুতে একটু জানবো যে অ্যান্টিবায়োটিক বলতে আমরা কি বুঝি এবং আমাদের শরীরে এটির কাজ কি। আচ্ছা, প্রথমত হচ্ছে এটা চমৎকার এবং ভয়ঙ্কর। এই মুহূর্তে হচ্ছে আমরা দুইটা শব্দ ব্যবহার করাটা একদম মানে সবচেয়ে সঠিক বলে মনে হয়। তো অ্যান্টিবায়োটিক আসলে যে এক ধরনের ঔষধের গ্রুপ, যারা আসলে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ আমাদের শরীরে যেগুলো ঘটে সেগুলোকে মারার জন্য ব্যবহার করা হয়, একদম সহজ ভাষা। অর্থাৎ যে সমস্ত ঔষধ আমাদের শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে আমরা ব্যবহার করি সেই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করার জন্য, সেইগুলোই হলো অ্যান্টিবায়োটিক। এখন একটা খুব কমন মিসকনসেপশন হলো যে অ্যান্টিবায়োটিক একটা জাদুকর ঔষধ, অর্থাৎ যে কোনো অ্যান্টিবায়োটিক যে কোনো ব্যাকটেরিয়াকেই মেরে ফেলবে। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। এই অ্যান্টিবায়োটিকগুলা আসলে দে আর ভেরি স্পেসিফিক। এক একটা অ্যান্টিবায়োটিক এক একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ব্যাকটেরিয়া কিন্তু অনেক ক্লাসিফিকেশন রয়েছে, অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। সেই ব্যাকটেরিয়াগুলার এক একটার জন্য, এক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য এক এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে। তো এই অ্যান্টিবায়োটিকগুলো কোনটা ব্যবহার করা হবে, কখন ব্যবহার করা হবে, সেই ক্ষেত্রে প্রথমে আগে বুঝতে হয় যে যে রোগটা ঘটেছে আমাদের রোগীর বা মানুষের, সেটা আসলে ব্যাকটেরিয়া ঘটিত কি না, এবং তারপরে কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে এই সংক্রমণটা বা এই লক্ষণগুলো দেখা দিতে পারে, তার উপর ভিত্তি করে নির্ভর করা হয় যে আচ্ছা ঠিক আছে, এই রোগীটাকে কোন অ্যান্টিবায়োটিকটা দিলে পরে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে। তো এটা একটা কতগুলো ধাপের মাধ্যমে যায়। এটা এরকম কোনো ধন্যান্তরী অ্যান্টিবায়োটিক নাই যে আমি একটা দিয়ে দিলাম সেটা সব জীবাণুকে মেরে আমাকে সুস্থ করে দিবে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো কি, আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হলো অপব্যবহার, সো এই জন্য এই তথ্যটা খুবই জরুরি যে আসলে অ্যান্টিবায়োটিকটা যে আমরা ব্যবহার করি সেগুলো স্পেসিফিক, এবং এক একটা জীবাণু, এক একটা রোগ, এক একটা ঘটনার জন্য এক একটা অ্যান্টিবায়োটিক স্পেসিফিক করা যাবে, কখনো কখনো কম্বিনেশন, কখনো কখনো আলাদাভাবে। তো এই জিনিসটাই হচ্ছে সো অ্যান্টিবায়োটিক এক কথায় তাহলে ব্যাকটেরিয়াকে মারার ঔষধ। নিশ্চয়ই খুবই চমৎকারভাবে বলেছেন। এবং আমরা যে মনে করে থাকি যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা খাচ্ছি এবং এটি অযাচিতভাবে আমাদের এই খাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, আমাদের ধারণা যে যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, যে কোনো কিছুর বিরুদ্ধে একটি পার্টিকুলার ওষুধ কাজ করবে। এই প্রসঙ্গ ধরে আপনার কাছে আসবো যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি ধরনের প্রভাব বিস্তার করেছে। ধন্যবাদ ভাইয়া, খুব চমৎকারভাবে বললেন অ্যান্টিবায়োটিকটা কি। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে যে আসলে আমাদের শরীরে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকে। তো এই ব্যাকটেরিয়াগুলো এক ধরনের প্রতিরোধ ক্ষমতা যখন গড়ে তোলে, তো সেই অ্যান্টিবায়োটিক দেখা যায় যে আমরা অ্যান্টিবায়োটিক যদি একটা নির্দিষ্ট কোর্স সম্পন্ন করি তাহলে হয়তো সেই কাঙ্ক্ষিত ব্যাকটেরিয়াটাকে মারা যায় বা ব্যাকটেরিয়া গ্রোথটাকে রোধ করে রাখা যায়। কিন্তু যখন আমরা একটা ইনঅ্যাডিকুয়েট ডোজ খাবো বা ডোজ মেনটেন না করে নিজের ইচ্ছা মতন আমরা খেয়ে নিব, সেবন করব ওষুধ, তখন দেখা যায় যে ব্যাকটেরিয়াটা, কিছু দুর্বল ব্যাকটেরিয়া হয়তো সাময়িকভাবে মারা যায়, কিন্তু শক্তিশালী ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় না। তখন তারা অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স গড়ে তোলে। তো এটাই আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কিন্তু আমরা যেটা হয় যে এইরকম যে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট আমরা নিজেরা ঔষধ সেবন করে অ্যান্টিবায়োটিকগুলোকে হচ্ছে দুর্বল করে দিচ্ছি, ব্যাকটেরিয়াগুলোকে শক্তিশালী করে দিচ্ছি, এটার প্রভাব আসলে আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ। দেখা যাচ্ছে যে যে কোনো একটা অসুখ সেটা নিরাময় তো হচ্ছেই না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে তোলার ফলে, এবং সেই একই ওষুধটা দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেই মানুষটার জন্য আর কাজ করছে না,
এবং যেই অসুখটা 5-6 দিনে নিরাময় হয়ে যেত সেটা আরো দীর্ঘায়িত হচ্ছে এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একজনের থেকে আরেকজনের সংক্রমণ ছড়ানোর প্রবণতাটা বাড়ছে এবং যেই অসুখটা ছড়াচ্ছে সেটাও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হিসেবে কমিউনিটিতে ছড়াচ্ছে, যেটা অত্যন্ত ভয়াবহ। একদমই, কি চমৎকারভাবে বলেছেন, এবং এটাই হয়তোবা বাস্তব চিত্র আমাদের দেশে। কিন্তু বিশ্বব্যাপী পরিস্থিতি কি সেম, নাকি শুধু আমাদের দেশে এই ধরনের রেজিস্ট্যান্স ডেভেলপ করছে? আচ্ছা, আমি প্রথমে আপনার কথার সূত্র ধরে দু একটা কথা আগে বলে নিই। নিশ্চয়ই। আমাদের কতগুলো কমন মিসকনসেপশন আছে, এগুলোকে ঠিক করাটা খুব জরুরি। এটা হলো যে আসলে কোনো ব্যক্তি কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না। হ্যাঁ, এটা একটা খুব কমন ধারণা। এটা আমাদের কাছে যারা রোগীরা আসে তারা প্রায় জিজ্ঞেস করে আমার শরীরে কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। আসলে ব্যাপারটা এরকম না। অ্যান্টিবায়োটিক একটা ব্যক্তির সাথে সম্পর্ক না, অ্যান্টিবায়োটিকটা হলো কি একটা জীবাণুর সাথে সম্পৃক্ত। আচ্ছা। সো মনে করেন, কথার উদাহরণের জন্য বলতেছি, মনে করেন আপনার টাইফয়েড। আচ্ছা, টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। এখন আপনি টাইফয়েডের কারণে এটা তো একটা আমাদের দেশের প্রেক্ষাপটে ইটস এন্ডেমিক ডিজিজ, আমাদের দেশে সব জায়গায় কিছু কিছু টাইফয়েড হচ্ছে। সো টাইফয়েডে অ্যান্টিবায়োটিকটা দিতে হয় 14 দিনের জন্য। আচ্ছা আচ্ছা, অন্যান্য রোগে 7 দিন, কোনো রোগে 3 দিন, এক একটার এক এক রকম ভাগ করা আছে। সো টাইফয়েডে যেহেতু 14 দিন দেওয়ার জন্য হয়, মনে করেন পরীক্ষা নিরীক্ষা করলাম না টাইফয়েড কিনা আমি জানি না, আমি দোকানদারের কাছে গেলাম বা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব আমার জ্বর দেখে একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দিলেন, আমি অ্যান্টিবায়োটিকটা খাওয়া শুরু করলাম। খাওয়া শুরু করার 3-4 দিন 5 দিনের মাথায় আমার জ্বরটা চলে গেল, আমি 7ম দিন অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিলাম, কারণ ন্যাচারাল কোর্স 7 দিন, আমি কিন্তু জানি না আমার কি হয়েছে। আই ডিডন্ট ডু আ ব্লাড কালচার, আমি ব্লাড কালচার করি নাই। আচ্ছা, ফলশ্রুতিতে কি হলো, আমার শরীরে যে টাইফয়েডের জীবাণুটা ছিল, সেই সালমোনেলা টাইফি যেটাকে বলে, এই জীবাণুটা এই ব্যাকটেরিয়াটাকে চিনে ফেলে। আচ্ছা, সহজভাবে চিনে ফেলে যে আচ্ছা এই ব্যাকটেরিয়াটা এইটা, এবং এই ফাজিল ওষুধটা আমাকে এইভাবে আক্রমণ করে। তো আমি যখন জানবো যে আপনি আমাকে কেমনে আক্রমণ করতে পারেন, আমি কিন্তু আমি ঢালতলা তৈরি করে ফেলবো। তো তখন ওই সালমোনেলা টাইফি জীবাণুটা সে করলো কি, ওই ব্যাকটেরিয়া ওই ওষুধটাকে কেমনে করে প্রতিরোধ করতে হবে এটার অস্ত্র সে নিজের মধ্যে তৈরি করে ফেলে, অস্ত্রপাতি তৈরি করে বসে থাকে যে পরবর্তীতে ওষুধটা আসলে আমি এটাকে ঠেকাই দেবো। এখন এই টাইফয়েডের জীবাণুটা ছড়ায় হচ্ছে পানির মাধ্যমে, মলমূত্রের মাধ্যমে, মলের মাধ্যমে, মূত্র না। সো যে রোগীটার শরীরে এই টাইফয়েডের অসুখটা হলো, যে ওষুধটা কমপ্লিট করলো না, যার টাইফয়েডের জীবাণুটা এটা শিখে ফেললো, সে যখন তার ত্যাগ করা মলের মাধ্যমে, পানির মাধ্যমে ছড়িয়ে আরেকজনের শরীরে গেল, তখন ওই জীবাণুটা কিন্তু অলরেডি একটা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স সে অলরেডি শিখে ফেলছে। তখন অন্য যে ব্যক্তিটা, অপর রোগীটা, সে যখন ওই অ্যান্টিবায়োটিকটা খাবে, তার শরীরে ওই অ্যান্টিবায়োটিকটা মানে ওই জীবাণুটার বিরুদ্ধে কাজ করবে না। এর অর্থ কিন্তু আসলে হলো কি, টাইফয়েডের জীবাণুটা অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে গেল, সে যখন স্প্রেড করতেছে সে একটা রেজিস্ট্যান্স স্প্রেড করতেছে। এই কথাটা বলার কারণ হলো, আমরা যে বিশ্বব্যাপী পরিস্থিতি দেখছি, বাংলাদেশের পরিস্থিতি দেখতেছি, এর কারণটা হলো যে এই জীবাণুগুলো এখন ছড়িয়ে গেছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে। ফলশ্রুতিতে এই জীবাণুগুলা ওই অ্যান্টিবায়োটিকগুলোকে চিনে ফেলছে, এগুলাকে সে ধ্বংস করে ফেলতে পারতেছে, কাজ করতে দিচ্ছে না। এখন একটা ম্যাসিভ স্কেলে এগুলো ছড়িয়ে যায়, তখন কমিউনিটিতে ওই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করে না। তখন আমরা ভাবতে থাকি ব্যক্তি না, ইটস নট দি হিউম্যান বিইং, ইটস দি ব্যাকটেরিয়া ইটসেলফ। তো ওই ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে যে ছড়িয়ে যাচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে সমস্যাগুলো আর একটু ব্যাপক, কারণ আমরা একটি তৃতীয় বিশ্বের, আমরা উন্নতির দিকে যাচ্ছি ঠিকই, বাট আমরা এখনো তৃতীয় বিশ্বের দেশ, যে দেশের জনসংখ্যা বিশাল, আমি 17 কোটি 18 কোটি 20 কোটি যাই বলি না কেন, বিশাল। এবং এই বিশাল জনগোষ্ঠীর চিকিৎসার জন্য যে পরিমাণ পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, লোকজন, জনবল দরকার, সেটা নাই। ফলশ্রুতিতে মানুষজন বাধ্য হয়ে বিভিন্নভাবে ডাক্তারের শরণাপন্ন হয়ে হোক, না হয়ে হোক, তাদের নিজেদের সুস্থতার জন্য হোক, অ্যান্টিবায়োটিকগুলো সেবন করে ফেলছে। এবং একটা বিরাট সময় ধরে ঘটতে ঘটতে এখন এই জীবাণুগুলা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, যার জন্য আমাদের দেশের প্রেক্ষাপট এবং তৃতীয় বিশ্বের প্রেক্ষাপট মোর অর লেস একই রকম। উন্নত বিশ্বে তারা প্রথম থেকেই তারা এই ব্যাপারগুলোতে সচেতন হয়েছে, তারপরও কিন্তু তারা থাকতে পারেনি। তারপরও কিন্তু তাদের এই দেশেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হ্যাজ বিকাম এ হিউজ ইস্যু, বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা আসলে একটা বৈশ্বিক সমস্যা। যেই দেশে স্বাস্থ্য ব্যবস্থা যতটা মানে কম সবল, সেই দেশে তত বেশি আসলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে। নিশ্চয়ই, খুব চমৎকারভাবে বলেছেন স্যার। এবং অ্যান্টিবায়োটিকটা আসলে কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, পুরো মেকানিজমটা স্যার খুব চমৎকারভাবে বুঝিয়ে বলেছে। আপনি তো ম্যাডাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনার মুখে একটু জানতে চাই যে আসলে অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স ডেভেলপ করে, আমাদের শরীরের উপরে এটি পার্শ্ব প্রতিক্রিয়া কি বা কী কী ধরনের প্রভাব সৃষ্টি করছে?
ধন্যবাদ। যেটা আগেই বলেছিলাম যে যেই অসুখটা আমাদের হচ্ছে খুব কম সময় হয়তো অ্যান্টিবায়োটিক সেবনের মাধ্যমে নিরাময় হয়ে যেত, তো যেটা পরবর্তীতে দেখা যায় যে আমাদের সেই অসুখটা নিরাময় হচ্ছে না বা হতে অনেক দীর্ঘ সময় লাগছে। এবং আমরা যেটা বলছিলাম যে আমাদের শরীরে এই এফেক্টটা যেটা হচ্ছে শরীরের ইমিউনিটি যাদের কম, বিশেষ করে যারা হচ্ছেন প্রেগনেন্ট, তাদের প্রসবের সময় আমাদের কিছু অ্যান্টিবায়োটিক দিতে হয়, কিংবা যারা কেমোথেরাপি নিচ্ছেন বা যে কোনো অস্ত্রোপচারের সময় অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস আমাদের দিতে হয়। তো ওই ধরনের বিশেষ করে অর্গান ট্রান্সপ্ল্যান্ট বা এই ধরনের রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমাদেরকে দিতেই হয় প্রোটোকল হিসেবে। তো সেই সময় সেই পেশেন্টদের কিন্তু অ্যান্টিবায়োটিকটা কাজ না করলে সেটা তাদের জন্য খুবই ঝুঁকির কারণ, এবং এটা আলটিমেটলি সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এবং আস্তে আস্তে সেই রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, মানে এত এত জটিলতা সৃষ্টি করছে, তার মানে আমাদের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করাটা খুব প্রয়োজন। অবশ্যই স্যার, এই জায়গাটাতে একটু আসবো যে আমাদের শরীরে কোনো ধরনের জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, সাধারণ কোনো সমস্যা হচ্ছে, আমরা চিন্তা করছি যে এই যে জ্বর বা সর্দি কাশির জন্য অ্যান্টিবায়োটিক না খেলে হয়তো বা কখনোই সুস্থ হব না, মানে একটি ইনফেকশন আমাদের শরীরে ডেভেলপ করেছে মানে আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হবে, এবং আমরা আস্থা রাখছি ফার্মাসিস্টদের প্রতি, পাশের দোকানে চলে যাচ্ছি এবং তারা যেটা প্রেসক্রাইব করছে ওইটা নিয়ে এসে নিজেদের মতো করে খাচ্ছি, ডোজ কমপ্লিট করছি না। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে জ্বর একটা লক্ষণ। আমরা জাতিগতভাবে একটু অসহিষ্ণু, আমরা যে কোনো কিছু খুব দ্রুত সমাধান চাই। একদম, হ্যাঁ, এটা কিন্তু আমরা এরকম, আমরা ব্যক্তি, আমিও এরকম, আমি এর বাইরে না। ফলশ্রুতিতে আমরা রোগের চেয়ে লক্ষণকে বেশি প্রাধান্য দিই। একদমই। ফলে আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায় আমি কিভাবে করে জ্বরটাকে নেওয়াবো। আমি এটা চিন্তা করি না যে জ্বরটা আসলে একটা লক্ষণ, এটা কিন্তু কারণটা না। সো এটাকে বের হতে হলে আগে আমাকে কারণটাকে শেষ করতে হবে। তো একটা জ্বরের বহুবিধ কারণ হতে পারে। জ্বর মানেই যে একটা সংক্রমণ ঘটিত হবে এমন কোনো কথা নেই। জ্বর সংক্রমণের জন্য হতে পারে, জ্বর অন্যান্য রোগ, সেগুলো ক্যান্সার থেকে শুরু করে অন্য যে প্রদাহজনিত রোগগুলো আছে তার জন্য হতে পারে। তো প্রথমে জানা উচিত যে জ্বরটা কী কারণে হয়েছে, এবং তারপরে গিয়ে জ্বরের চিকিৎসাটাকে স্পেসিফাই করা উচিত। তার মধ্যে কমন যে কারণগুলো রয়েছে সেটার মধ্যে একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, এই দুই ধরনের দুইটা সম্পূর্ণ ভিন্ন জাতীয় জীবাণু, এই দুটোই সবচেয়ে কমনলি আমাদের ইনফেকশন ঘটায়। তার মধ্যে ভাইরাসজনিত জ্বরগুলো আরও বেশি প্রকট এবং প্রকোপটাও অনেক বেশি। তো আমরা কমনলি যে জ্বরগুলো পাই সেগুলো বেশিরভাগই ভাইরাস জনিত, আর ব্যাকটেরিয়া জনিত যে জ্বরগুলো সেই জ্বরগুলো তুলনামূলক ভাইরাস জনিত জ্বরের চেয়ে কম। আচ্ছা, তো এখন ভাইরাস জনিত জ্বরগুলা সাধারণত স্বল্পমেয়াদী। আমি ওষুধ খাই না খাই, ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ, আসলে কথা কি। সো এটা কিন্তু নিজে নিজেই সেরে যায়, এটা আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই একে শেষ করে দেয়। যেমন ধরেন ডেঙ্গি, চিকনগুনিয়া, ফ্লু, যাই বলেন, এগুলো সবগুলো দিজ আর অল ভাইরাসেস। অ্যান্টিবায়োটিকের এই ভাইরাসের বিরুদ্ধে কোনো রোল নাই। আচ্ছা আচ্ছা, কারণ অ্যান্টিবায়োটিক বাই টার্ম ইটসেলফ হলো কি সেই ঔষধ যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। একদমই, কিন্তু এটা আমরা কখনোই মানতে চাই না। এক্স্যাক্টলি, আমাদের মানতে না চাওয়ার কারণটা হলো যে আমি বললাম যে আমরা তো ভাবি যে জ্বর মানে আমাকে একটা কিছু সেবন করতে হবে, আমি সেবন করলে ভালো হব। তো এবং যেহেতু না পাই কমছে না, প্যারাসিটামল ওষুধে কমছে না, তার মানে আমাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতেই হবে, এবং এটি শুধুমাত্র নিরাময় করতে পারে। এইটাই, এবং অ্যান্টিবায়োটিক খাওয়াটা একটা মানে ট্র্যাডিশন। এটা খালি আমরা সবসময় চিন্তা করি যে বিষয়টা আমাদের স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত আমরা এবং জনগণ, এটার জন্য দায়ী কিন্তু আমরা সকলে। এটা আমরা খুব সহজভাবে বলে ফেলি যে এই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতেছে। আমাদের দেশে যত প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক বিক্রি হয় তার থেকে সম্ভবত নন প্রেসক্রাইবড সংখ্যা আর অনেক বেশি। এটা আমাদের স্টাডি প্রয়োজন। আমি তথ্যটা বলার কোনো সায়েন্টিফিক ভিত্তি বা কোনো স্ট্যাটিস্টিক্যাল ভিত্তি আমার কাছে নাই এখনো। আই ডোন্ট নো ইফ দ্যার ইজ আ স্টাডি অনগোয়িং অর নট, বাট আমার মনে হয় সেটা করা উচিত। আসলে কয়টা প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক যাচ্ছে, কয়টা নন প্রেসক্রাইব যাচ্ছে, যেগুলা প্রেসক্রাইব যাচ্ছে কয়টা রেজিস্টার্ড মেডিকেল ফিজিশিয়ানের কাছ থেকে যাচ্ছে, কতগুলা আনরেজিস্টার্ড ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে যাচ্ছে। এবং অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনের ব্যাপারে আমাদের এই সচেতনতাটা এবং আমাদের কেনার ব্যাপারে এই ইমিডিয়েট একটা অ্যাকশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। যে অ্যান্টিবায়োটিক ক্যান নট বি ডিসপেন্সড কোনো রকম কোনো ব্যবস্থাপত্র রেজিস্ট্রেশন ছাড়া, এবং সেইটাও একটা গাইডলাইন আসা দরকার যে আমরা কোনটা ব্যবহার করব, কখন। এই যে গাইডলাইনের বিষয়টি একটু ম্যামের কাছে এখানে যাব। আপনি পাবলিক হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছেন, এবং পাবলিক হেলথের এই স্পেসিফিক ডিপার্টমেন্টটাতে এটা নিয়ে কি করে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য বা বিশেষ কোনো রুল জারি করা হচ্ছে, বা কোন অবস্থায় রয়েছে আমরা বাংলাদেশ? থ্যাংক ইউ। আমি এটার উত্তরে আসার আগে আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, যেটা হলো আমাদের দেশের মানুষের যেমন নিজের থেকে সেলফ মেডিকেশন একটা প্রবণতা আছে,
আরেকটা ভয়ঙ্কর প্রবণতা হলো আমরা অনেক সময় ডিসপেন্সারিতেও যাই না ওষুধ আনতে, দেখা যায় যে পরিবারে কেউ অ্যান্টিবায়োটিক খেয়েছে 5 দিন খাওয়ার পর আরো 2 দিনের ওষুধটা অতিরিক্ত থেকে গেছে, তো আমরা দেখা যায় যে 2-3টা অ্যান্টিবায়োটিক খেয়ে আমি বেটার ফিল করছি, সো ওই 2-3টা অ্যান্টিবায়োটিক খেয়েই আমি আমার ওষুধটা সীমাবদ্ধ করে দিই বা আমার ডোজটা সীমাবদ্ধ করে দিই। তো এই জিনিসটা আমাদেরকে খুবই আসলে ভয়ঙ্কর একটা প্রবণতা যে আমরা অ্যান্টিবায়োটিক শেয়ার করছি, যেটা শেয়ার করা যাবে না, যার জন্য যতদিনের যতটুকু প্রেসক্রাইব মেডিসিন আমাদের ততদিন কোর্স সম্পন্ন করে বাকি কাউকে পরিবারের অন্যান্য সদস্যদের আমরা অ্যান্টিবায়োটিক শেয়ার করব না। আচ্ছা, এবার আসি যে বাংলাদেশে পাবলিক হেলথে যদি আমরা দেখি যে অ্যান্টিবায়োটিক অ্যাওয়ারনেস নিয়ে, হ্যাঁ আমাদের দেশে ন্যাশনাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা গাইডলাইন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই গাইডলাইনটা আমাদেরকে আরও কিছু রিভিশনের সুযোগ আছে, কারণ এটা কিছু স্পেসিফিক অসুখ নিয়ন্ত্রিত করছে বা ওই অসুখকে কেন্দ্র করে সেই গাইডলাইনটা বানানো হয়েছে। তো এই আর যেটাও আছে সেটাও যে স্থানীয় হাসপাতালগুলো সেই গাইডলাইনটাও দেখা যায় যে ফলো করে না। নিজস্ব ইন্টারনাল একটা অ্যান্টিবায়োটিক গাইডলাইন বিভিন্ন হাসপাতালে বা সেবাদানকারী প্রতিষ্ঠানের থাকে, তো সেই যে ইন্টারনাল গাইডলাইনটা এটাও আমাদের দেশের বেশিরভাগ স্বাস্থ্য সেবাদান কেন্দ্রে আমরা পাই না বা ফলো করা হয় না। আর যেটা হচ্ছে যে রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে ভাই যেটা বললেন যে নন প্রেসক্রাইব কিছু ওনারা হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়েছেন, এবং কিছু আমাদের হচ্ছে মানে যারা চিকিৎসক না কিন্তু চিকিৎসা সেবা দিয়ে থাকেন, এরকমও বহু মানে আমরা দেখি যে আমাদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। তো দেখা যায় যে ওনারা অ্যান্টিবায়োটিকটা কেন দেয়া হয় বা কতদিন দেয়া হয় সেই সম্বন্ধে ওনাদের খুব স্পেসিফিক ধারণা থাকে না, কিন্তু ওনারা রোগীকে প্রেসক্রাইব করে দিচ্ছেন। বা এই যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীর প্রেসক্রিপশন নেওয়ার জন্য কোনো চিকিৎসকের শরণাপন্ন না হয়ে সোজা ফার্মেসিতে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে ফার্মেসিরও কোনো গাইডলাইন নাই যে কোন ওষুধ কতদিনের জন্য দিতে হবে, তারা নিজেদের স্বেচ্ছাচারিতা করে একটা অ্যান্টিবায়োটিক পরামর্শ দিয়ে থাকেন, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং একটা জরিপে দেখা গেছে, এটা সম্ভবত আইইডিসিআর এবং ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা জরিপ, তো সেই জরিপে উঠে এসেছে যে 2016 থেকে 2023 এই 5 বছরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রায় 11% বৃদ্ধি পেয়েছে, এবং যে কমন কিছু অ্যান্টিবায়োটিক ছিল তাদের এফিকেসি আরো কমে গিয়েছে এই 5 বছরে। তো যেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের দেশের অবস্থাটা কি। এবং আরো দুঃখজনক হলো যে শিশুরা হচ্ছে এর সবচেয়ে সহজ শিকার, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ঠিকমতো কমপ্লেইন বলতে পারে না, বাচ্চাদের মা বাবারাও প্যানিক হয়ে যান এবং তাদেরকে সামলানো অনেক অংশে কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের যারা হচ্ছে চিকিৎসক তাদের যদি কোয়ালিটি মেনটেন করে তারা ডোজ প্রেসক্রাইব না করেন এবং একই সাথে 2-3 রকমের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের শিকার হয়ে যায় সহজেই। একদমই, মানে এই যে এত ব্যক্তি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের শিকার হচ্ছে এবং তাতে করে আমরা খেয়াল করছি যে পরবর্তীতে অসুখ বা বিভিন্ন ধরনের সংক্রমণগুলো নিরাময়ের ক্ষেত্রে চিকিৎসকদের কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কী কী ধরনের জটিলতা হতে হচ্ছে এবং সেক্ষেত্রে এই সংক্রমণগুলো বা ইনফেকশনগুলো আমরা কীভাবে প্রিভেনশন করব আলোচনায় আসবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস বাংলাদেশ স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে স্যার কথা বলছিলাম যে সারা দেশব্যাপী এত বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে এবং একদম শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকটি ব্যক্তি যেন এটির আক্রান্তের ঝুঁকিতে বা রেজিস্ট্যান্সি ডেভেলপের ঝুঁকিতে রয়েছে। কিন্তু সেক্ষেত্রে যদি একজন ব্যক্তির অ্যান্টিবায়োটিক অনেকগুলো রেজিস্ট্যান্স ডেভেলপ করে, আপনাদেরকে আসলে কী কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং ওই ব্যক্তিগুলো আসলে ওই ইনফেকশনগুলো কীভাবে প্রিভেনশন হবে সেক্ষেত্রে? আপনাকে প্রথমে আবার কারেক্ট করে দিচ্ছি, ব্যক্তি কিন্তু হচ্ছেন না, হচ্ছে জীবাণুটা। সো এখন মনে করেন একজন ব্যক্তি এমন একটা জীবাণু দিয়ে আক্রান্ত হলো যে জীবাণুটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বলে। হ্যাঁ, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট মানে হচ্ছে যেই জীবাণুটা অসংখ্য অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে অলরেডি রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। এটা কেমনে হয়? সংক্রমণটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, আরেক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি তার মধ্যে যখন ছড়াতে থাকে এবং প্রত্যেক ব্যক্তি যখন আলাদা আলাদাভাবে অ্যান্টিবায়োটিক কনজিউম করতে থাকে এবং সেই অ্যান্টিবায়োটিকগুলো যদি প্রপার ডোজেজে বা প্রপার স্কেডিউলে না হয় অথবা নট টার্গেটেড, ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে টার্গেটেড ড্রাগ না হয়, তাহলে দ্য ড্রাগ ওই অ্যান্টিবায়োটিকটা এগেনস্টে ওই জীবাণুটা
রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে। তো এরকম ভাবে যখন ঘুরতে থাকে, ঘুরতে 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 এমন একজনের শরীরে আসলো, ধরেন 10 হাত 12 হাত ঘোরার পরে বা 10 জন 12 জনের শরীরে যাওয়ার পরে এমন একজন ব্যক্তি আক্রান্ত হলেন যতক্ষণে ওই ব্যাকটেরিয়াটা আসলে অসংখ্য অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলছে। আচ্ছা আচ্ছা, এটাকে বলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক। এর মধ্যে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে তখন দেখা যায় যে যে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করার কথা এগুলো সবগুলোতে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। দেখুন ফাইনালি যিনি আক্রান্ত হলেন বা যারা আক্রান্ত হচ্ছেন ওই জীবাণুটা দিয়ে, তাদের শরীরে তখন কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এখন আমাদের কি করা আছে এরকম একটা অবস্থায়? সত্যি কথা বলতে ঠিক এক্স্যাক্টলি এরকম করে অপেক্ষা করা, কিছু করার নেই, কিছু করার নেই। There is nothing to do. This is the truth. এবং কারণ অ্যান্টিবায়োটিকটার কাজ হচ্ছে জীবাণুটাকে মারা। একটা জীবাণুকে মারার বিরুদ্ধে দুটো জিনিস কাজ করে। এক সময় তো অ্যান্টিবায়োটিক ছিল না, তাহলে মানুষ বেঁচে থাকতো কেন? কারণ আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটার বিরুদ্ধে কাজ করতে থাকে, আর আরেক ভাগ দিয়ে হচ্ছে কি অ্যান্টিবায়োটিকটা কাজ করে। তো দুটা মিলায় সাইনার্জিস্টিক্যালি জীবাণুটার বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধ একদিক দিয়ে হয় না। যে কথাটা একটু আগেই আপা বলছিলেন যে বয়োজ্যেষ্ঠরা এবং শিশুরা যাদের তারা বেশি এটাতে চ্যালেঞ্জের মুখে, তার কারণ কেন? কারণ তাদের ইমিউন সিস্টেমটা আমাদের মতো না। সাধারণ একটা জ্বর হয়তো আমার ইমিউন সিস্টেম এটাকে ফাইট করে বের করে নিয়ে আসছে, কিন্তু যখন একটু জটিল হচ্ছে তখন দেখা যাচ্ছে ওই বা যার ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা নাই সে কিন্তু 50% অফ দি ফাইট হেরে যাচ্ছে, কি তার ইমিউনিটি নাই। সো হি অর শি ইজ ডিপেন্ডিং অন দি রেস্ট অফ দ্য 50% যেটা অ্যান্টিবায়োটিক দ্বারা হচ্ছে। আর ওই অ্যান্টিবায়োটিকটা যদি রেজিস্ট্যান্ট হয় প্লাস এই লোকটা যদি ইমিউনোসাপ্রেসড হয়, তখন ব্যাপারটা কি পরিমাণ ভয়াবহ এটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আর এরকম সিনারিওটা আমরা সবচেয়ে কমনলি দেখতে পারি কোন জায়গাটায়? আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এই জায়গাটায় সবচেয়ে ভালনারেবল রোগীগুলো থাকেন, যে রোগীগুলার শরীর অলরেডি কোনো না কোনো রোগ দ্বারা বা কোনো না কারণ দ্বারা সে ভঙ্গুর অবস্থায় রয়েছে। ঠিক এই সময় যদি এমন কোনো জীবাণু দ্বারা সে আক্রান্ত হয় যে জীবাণুটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তখন তার জন্য আমাদের আর কোনো কিছু করার অলমোস্ট থাকে না। এইটাই হয়ে যায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলা বা যে জায়গাগুলোতে ভালনারেবল পেশেন্টগুলো থাকে, যেরকম জেরিয়াট্রিক গ্রুপ অফ পেশেন্টস যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তারা যখন নাকি এই ধরনের জীবাণুতে আক্রান্ত হন তখন বাস্তবেই কিছু করার থাকে না। রোগীর লোকজন হয়তো আমাদেরকে এসে বলেন যে ডাক্তার আপনি কি করতেছেন, আপনি কি আপনার কাছে আনলাম, কি লাভ হলো, আপনাদের কাছে আনলাম, এই হাসপাতালে আনলাম বা অমুক জায়গায় নিয়ে গেলাম, অমুক দেশে নিয়ে গেলাম, কেন আমার রোগীটা কিন্তু এইটার পিছনের কাহিনীটা তো আসলে অনেক বড়। এটা কারণ ঔষধটা যখন কাজ করবে না, আমার হাতে যদি একটা অস্ত্র দিয়ে দেওয়া হয় যে বন্দুক থেকে গুলি বের হয় না, সেটা নিয়ে আমি কি কাউকে, কোনো শত্রুকে, কোনো ডাকাতকে, কাউকে আমি কিছু করতে পারবো? ঠিক তাই, আমি হয়ে যাই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মতো। তো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হলো গিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস, এবং এখন এটা চলে আসছে। এবং সবচেয়ে আরো বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে কিছু কিছু লং টার্ম জীবাণু যেগুলো ছিল, যেগুলো একসময় আমরা খুব সহজে ট্রিট করতে পারতাম, এগুলো এখন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের আন্ডারে পড়ে গেছে। এবং তার থেকেও মাল্টি ড্রাগ তো হয়ে গেছে, এখন তার থেকেও নতুন ধাপ চলে এসেছে এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুগুলো। সেটা হচ্ছে তার মধ্যে এক অন্যতম হলো টিউবারকুলোসিস। হ্যাঁ, সো কারণ টিউবারকুলোসিসের এগেনস্টে বা টিবির এগেনস্টে যে ঔষধগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক্স, এবং সেগুলো কিন্তু কমন অ্যান্টিবায়োটিক্স এবং তার সাথে আলাদা অ্যান্টিবায়োটিক। সো এইগুলা যখন ব্যবহার করা হয়, এই ড্রাগগুলো যদি অন্য কারণে আমরা সোসাইটিতে ইউজ করে ফেলি, কমিউনিটিতে ইউজ করে ফেলি এবং রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, পার্শিয়ালি ট্রিট করি, কারণ টিবির জন্য ওষুধটা দরকার 6 মাসের জন্য, তখন যখন এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়ে যায় তখন এই টিবির ওষুধগুলো আর কাজ করছে না, যেটা এখন অলরেডি আমাদের দেশে বিদ্যমান, যেটা এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এবং এইগুলো সব এমন ভাবে ধেয়ে আসতেছে, আমরা আসলে এটার ভয়াবহতার এখনো বুঝতে পারতেছি না। এটা আজ থেকে 10 বছর আগে যা ছিল আর এখন যা আছে কমপ্লিটলি ডিফারেন্ট, এবং আজ থেকে 10 বছর যা পরে যা হবে সেটা আসলে চিন্তারও বাইরে। একদম এই জায়গাটাতে একটু ম্যামের কাছে আসবো। ম্যাম, স্যার যে একটা চমৎকার তথ্য দিল এবং খুবই ভয়ঙ্কর তথ্য, নিঃসন্দেহে আপনারা তো নিয়মিত এটা নিয়ে কাজ করছেন, এমন কি কোনো ডেটা রয়েছে যে আসলে পার্টিকুলার কোন অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে?
হ্যাঁ, ডেটা তো কিছু আছে, তবে তার আগে আমি একটু ভাইয়ার সাথে অ্যাড করতে চাই যে আমার কিছু সুযোগ হয়েছে যে টিউবারকুলোসিস নিয়ে কাজ করার। তো আমি যেটা দেখেছি যে আমরা আগে একটা কমন আমাদের মধ্যে কনসেপশন ছিল যে এই ধরনের অসুখ হয়তো আমাদের দেশে নাই, যে ভাইয়া যেটা বললেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, কিন্তু যারা এরকম মনে করেন তারা আসলে অনেকটাই ভুল ধারণা করছেন, কারণ আমাদের দেশে কিন্তু এখন প্রচুর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এবং এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস কেস আছে। আচ্ছা। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো ওদেরকে কিন্তু সাধারণ যে হাসপাতাল ব্যবস্থাপনা সেখানে চিকিৎসা করা যায় না, তাদের জন্য আলাদা করে হাসপাতাল সেট আপ করে সেইখানে সেই ধরনের পেশেন্টদেরকে ডিফারেন্ট ড্রাগ রেজিমেনে আমাদেরকে চিকিৎসা করতে হয়, যেটা কিন্তু অনেক ব্যয়বহুল। এবং এই ধরনের পেশেন্টগুলো সঠিকভাবে নিরাময় হয়ে কমিউনিটিতে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের নজরদারি ব্যবস্থাটা অতটা জোরালো না, তো দেখা যায় যে অনেক সময় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি পেশেন্ট ঠিকমতো কিওর না হয়ে আমাদের কমিউনিটিতে চলে যাচ্ছে, এবং সাধারণ মানুষগুলো তাদের কাছ থেকে যে সংক্রমণটা পাচ্ছে সেটাও কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, যদিও সেই পেশেন্টটা প্রথমবারের মতন সংক্রমণটা পাচ্ছে, কিন্তু সে যেটা পাচ্ছে সেটাই কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে আসছে, যেটা আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য অত্যন্ত ব্যয়বহুল। এবং সেই মানুষটার উৎপাদনশীল ক্ষমতাটা হ্রাস পেয়ে যাচ্ছে, এবং সেটা তার পরিবারের জন্য তথা আমাদের দেশের জন্য একটি রাষ্ট্রীয় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে কতটা অ্যালার্মিং। এরপর যদি আসি যে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা আপনি প্রশ্ন করলেন, আমরা একটা জরিপে দেখেছি যে আমাদের দেশে মেইনলি সার্জিক্যাল ওয়ার্ডগুলোতে দেখা যায় যে কোনো রকম কালচার ছাড়া, কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বেশিরভাগ ক্ষেত্রে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিকের, এবং এই ধরনের ক্ষেত্রে আমরা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেটা আমরা সেফট্রাক্সোন নামে বাজারে পাই, তো এই অসুখটা মানে আমরা দেখছি যে এই ওষুধটা সবচেয়ে বেশি রেজিস্ট্যান্ট আমাদের দেশে। এবং পরবর্তীতে আসে কিছু ম্যাক্রোলিড গ্রুপ, যেমন আমরা দেখি কমন ঠান্ডা বা নিউমোনিয়া বা সর্দি কাশি জ্বর, যেগুলো হয়তো ভাইরাল কজেও হতে পারতো, কিন্তু সেটার জন্য আমরা নিজেরাই অ্যাজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন এই ধরনের ওষুধগুলো নিজেরাই নিয়ে খাচ্ছি বা ফার্মেসি থেকে আমাদের প্রেসক্রাইব করা হচ্ছে। তো এই ওষুধগুলো আসলে আমাদের দেশে এখন অনেকটাই রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বেশি কমন যেটা আরেকটা দেখছি, আমাদের যে কোনো রকমের মূত্রনালীতে বা ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন বা পেটে ব্যথা, কানে ব্যথা, দাঁত ব্যথা, এই ধরনের ক্ষেত্রে পেশেন্টরা নিজেরাই হচ্ছে বাজারে গিয়ে বলেন ফ্লোরোকুইনোলন, যেটা আমরা দেখি যে সিপ্রোফ্লক্সাসিন নামে বা লিভোফ্লক্সাসিন নামে পাওয়া যায়। তো এই ধরনের ওষুধগুলো আমাদের দেশে খুবই মানে ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে রেজিস্ট্যান্টটা অনেক বেড়ে গেছে, এবং এই ধরনের ওষুধগুলো এখন আর খুব একটা কার্যকর হিসেবে আমাদের শরীরে কাজও করছে না। আচ্ছা আচ্ছা, তো এই যে এতগুলো ওষুধ কাজ করছে না, তাহলে নতুন ড্রাগ আনার ব্যাপারে বা অ্যান্টিবায়োটিক আনার ব্যাপারে আমরা আসলে কতটুকু সোচ্চার হয়েছি, বা এই রোগগুলো বা ইনফেকশনগুলো যেগুলো আমাদের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে প্ল্যান কি করছি, বা এক্ষেত্রে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা কতটুকু জরুরি, কাদের এগিয়ে আসা জরুরি, প্রত্যেকটা বিষয় আমরা জানবো। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ হেলথ সায়েন্সেস বাংলাদেশ স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস বাংলাদেশ স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ, এবং আমার সাথে আছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবার সবাইকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে আমাদের শরীরে, পার্টিকুলার ইনফেকশনগুলোর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে না। সেক্ষেত্রে অনেকগুলো অ্যান্টিবায়োটিক তো রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলেছে, আপনি বলছিলেন যে চিকিৎসা করতে গিয়েও বেগ পেতে হচ্ছে। সেক্ষেত্রে নতুন অ্যান্টিবায়োটিক আনার বিষয়ে আসলে আমরা কতটুকু তৎপর, বা এই বিষয়টা নিয়ে কতটুকু এগিয়েছি, আসছে কি বাজারে? খুবই জরুরি একটা প্রশ্ন, আসলে একদম আসল প্রশ্ন, কেন নাই। আমরা যদি তাকাই, আমরা দেখতে পারি যে আমরা যারা চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িত, আমরা দেখতে পারি যে আমরা এখন পর্যন্ত যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করছি, এইগুলোই কিন্তু ঘুরে ফিরে হয়তো হাতে গোনা কয়েকটা অ্যান্টিবায়োটিক এবং তাদের জেনারেশন, অর্থাৎ তাদের জেনারেশন বলতে আমরা মিন করি হচ্ছে যে
উত্তরসূরি বা বংশধর। তো একটা অ্যান্টিবায়োটিক ছিল, তার বংশধর হিসেবে আমরা আরেকটা অ্যান্টিবায়োটিক তৈরি করছি, তার বংশধর হিসেবে আরেকটা তৈরি করছি, করে আমরা আসলে চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছি। কিন্তু নতুন মলিকিউল, একদম নতুন ধরনের অ্যান্টিবায়োটিক এরকম কিন্তু একদমই দেখা যাচ্ছে না, একদমই না। এবং ইদানিং যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের সাথে আরেকটা অ্যান্টিবায়োটিক যুক্ত করে তার কাজটাকে পটেনশিয়েট করার জন্য সাইনার্জিস্টিক ড্রাগগুলো ইউজ করা। কিন্তু নিউ অ্যান্টিবায়োটিক্স আর নট দেয়ার। কেন নাই? খুবই ইন্টারেস্টিং। এখন মনে করেন আজকে এই প্রোগ্রামটাতে আপনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই টপিকটা নিয়ে আলোচনা করছেন। এই করার কারণ হলো গিয়ে যে আমাদের দেশের পার্সপেক্টিভে এটা ইদানিং সবচেয়ে বেশি মানে হট টপিক, হট কেক। কারণ এটা পেপারে আসছে 78% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মনে করেন এই প্রোগ্রামটাই আপনি বুম পাগা নামে এক ডিজিজ নিয়ে করতে বসলেন, কেউ শুনবে না। একদমই তাই। কারণ কি, কারণ বুম পাগা আমার দেশে নাই, এটা আমি কেন শুনবো? এটা আফ্রিকার প্রবলেম, ওদের মাথা ব্যথা, আমার মাথা ব্যথা না। এক্স্যাক্টলি তাই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ মাচ মোর আ হেডেক অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। এটা আমাদের দেশের সমস্যা, তৃতীয় বিশ্বের সমস্যা। এবং তৃতীয় বিশ্বের এই সমস্যাটা আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের জন্য লাভজনক না। সহজ কথা, তারা যদি এই একটা ড্রাগ নতুন তৈরি করতে চায়, যে মাল্টি-বিলিয়ন ডলারের রিসার্চ তাদেরকে করতে হবে, দি নিড আ মানে রিটার্ন ফ্রম দ্যাট রিসার্চ। তাকে সে তো আসলে ব্যবসা করতে নামছে। আমি যত যাই বলি যে এটা সেবা অমুক তমুক, বাস্তবতা হলো এই পুরা জিনিসগুলোর পিছনে একটা অর্থের ব্যাপার থাকে। সবকিছুর পিছনে অর্থের ব্যাপার থাকে। অর্থ ছাড়া আসলে কিছুই সম্ভব না। সরকারের পক্ষে অর্থ ছাড়া চিকিৎসা ব্যবস্থা দেওয়া সম্ভব না, প্রাইভেট সেক্টরের পক্ষেও সম্ভব না। সেরকম ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলোও যে এই ওষুধগুলো আনে বাজারে, সেই ওষুধগুলো কিন্তু আসলে সাথে একটা ব্যবসার জড়িত ব্যাপার থাকে। সো তাকে যে তারা যে ইনভেস্টটা করবে এই ড্রাগটা রিসার্চ করার জন্য, এই ওষুধটা বা এই মলিকুলটা তৈরি করার জন্য, তাকে মাথায় রাখতে হয় এর বিনিময়ে সে কি পাবে। তো মনে করেন যে এই জীবাণুগুলাই বা এই ঘটনাগুলো যদি তৃতীয় বিশ্বের জায়গা না হয়ে প্রথম বিশ্বে হতো, তাহলে তারা এই রিসার্চে অনেক বেশি আগ্রহী হতো। তার কারণ হচ্ছে এই ড্রাগটার রিটার্ন তাদের অনেক বেশি। আচ্ছা, এই প্রশ্নটা এখন থাকতে পারে, তো আমার দেশে তো বিশাল মার্কেট, তাহলে এখানেও তারা ওই ওষুধগুলো দিতে পারে, তাহলে কেন তাদের প্রফিট হবে না? এইখানে যে জিনিসটা জানার বিষয় আছে সেটা হলো, আমরা তৃতীয় বিশ্বের দেশ হওয়াতে আমরা কিন্তু প্রোপ্রাইটারি রাইট থেকে, ড্রাগ প্রোপ্রাইটারি রাইট থেকে মুক্ত। এটা আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে এই অ্যামনিটি দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ড্রাগ যখন আমরা খাচ্ছি বা ব্যবহার করছি বা একটা ওষুধ কোম্পানি উৎপাদন করছে, তখন এই অ্যান্টিবায়োটিকটা যে মেইন কোম্পানি তৈরি করছিল তাকে কিন্তু আমরা রয়্যালটি দিতে হয় না। এটা সাধারণ মানুষের জানা জরুরি যে যে কোনো ড্রাগ বা যে কোনো বস্তুর একটা রয়্যালটি ফ্যাক্টর আছে। অর্থাৎ মনে করেন যে একটা ড্রাগ, মনে করেন এক্স নামে একটা কোম্পানি এই ড্রাগটা তৈরি করছে বা আবিষ্কার করছে, সেই ড্রাগটা আমার দেশে আমরা যে কোম্পানি তৈরি করুক অথবা যেখানে বিক্রি হোক না কেন, এক্স কোম্পানিকে তার অংশ একটা দিতে হয়, একটা হিস্সা দিতে হয়, একটা পার্ট দিতে হয় প্রফিটের। এবং দ্যাট ইজ এনর্মাস, কারণ এটা তার প্রপার্টারি রাইট, সেটা তৈরি করছে। আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদেরকে এটা দিতে হয় না, আমাদেরকে বিশ্ব থেকে আমাদেরকে এটা মওকুফ করে দেওয়া হয়েছে। ফলে আমাদের দেশে যে কোনো ঔষধ যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনুমোদন নিয়ে তৈরি করে ফেলতে পারে। সেটাকে এপিআইটা এনে, মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টে এনে তারা তৈরি করে ফেলতে পারে, যার জন্য আমাদের দেশে ঔষধের দাম এত সস্তা। এই একই ঔষধ প্রথম বিশ্বে অনেক বেশি দাম, কারণ এই প্রপার্টারি রাইটটা, এই যে তার রিসার্চের পিছনে যে খরচটা, এই পুরো টাকাটা মাদার কোম্পানিকে দিতে হয়। আমাদের দিতে হয় না বিধায় আমাদের দেশে এই সমস্ত ব্যবসা করে এই কোম্পানিগুলোর কোনো লাভ নাই। সো তারা নতুন ঔষধের ব্যাপারে এই কারণে আরো বেশি ইন্টারেস্টেড না। সো এইটা যদি আমাদের করতে হয়, উই হ্যাভ টু হ্যাভ আওয়ার ওন রিসার্চ ফ্যাসিলিটি, মাইক্রোবায়োলজিক্যাল রিসার্চ ফ্যাসিলিটি। তৃতীয় বিশ্বের দেশগুলো নিজেদের এটা দরকার, নিজেদের জন্য দরকার। আমরা যখন এটা করব তখন আমরা এই অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করতে পারবো, যে অ্যান্টিবায়োটিকগুলো নতুন নতুন মলিকিউল আসবে। ইট ইজ পসিবল, বাট দ্য থিং ইজ ইট প্রফিটেবল অর নট? সো এইটাই হলো কি সবচেয়ে বড় কারণ এটা তৈরি না হওয়ার। এবং এই ড্রাগগুলো যে রেজিস্টার হয়ে যাচ্ছে, এটা একটা মজার ঘটনা হচ্ছে, পুরান ড্রাগগুলো ফেরত আসতেছে। পুরান ড্রাগগুলা হ্যাভ স্টার্টেড টু ওয়ার্ক, কারণ এটা অনেকদিন ধরে ব্যবহার হয় না। এখন মজার ঘটনা হলো, বাংলাদেশের মার্কেটে খুব পুরানো একটা ঔষধ যেটা আমরা আগে সবসময় ব্যবহার করছি, এবং এটা অসাধারণ একটা ঔষধ যার নাম পেনিসিলিন। আপনারা সবাই পেনিসিলিনের নাম জানি। আপনি কোনো দোকানে গিয়ে এই মুহূর্তে বেনজাইল পেনিসিলিন কিনতে পাবেন না। আপনি জানেন, আপনি একটা দোকানেও বেনজাইল পেনিসিলিন নাই, মানে একদমই আমরা अवेलेबल নেই সেটি বাজারে। নাই। তার কারণটা হচ্ছে ইট ইজ নট প্রফিটেবল। আচ্ছা, তো এই যে প্রফিট নন প্রফিট এই জায়গাটি থেকে হয়তো বা নতুন অ্যান্টিবায়োটিক তৈরিতে আমরা পিছিয়ে রয়েছি। একটু ম্যামের কাছে যাই, এই যে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, আসলে গণমাধ্যম কর্মী কিংবা আমাদের স্বাস্থ্যকর্মী যারা রয়েছে এবং মাস মিডিয়া,
আসলে অ্যাওয়ারনেস কিভাবে আমরা বিল্ড আপ করতে পারি এবং আমাদের অপারগতা কোথায়, কেন আমরা এটিকে রোধ করতে পারছি না? আসলে এটা কোনো মানে ব্যক্তি বা সরকারের একার দায়িত্ব নয়। এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা কিন্তু আমাদের সবার জন্য, বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, যারা সেবাদান কর্মী রয়েছেন, সবার একটা টিম ওয়ার্ক হিসেবে আমরা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটাকে প্রতিরোধ করতে পারি। তো সেক্ষেত্রে হসপিটাল যেটা করতে পারেন, যেমন ওনারা যে কোনো রোগী আসলে যখন কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হচ্ছে, সেই প্রেসক্রাইবের কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেশন বা ডোজ সেটা কঠোরভাবে মনিটর করতে হবে। এবং বিশেষ করে আমি বলবো যে 24 ঘন্টা বা 48 ঘন্টা পর একটা পর্যালোচনা করে দেখতে হবে যে সেই অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়াটা বা কতটুকু কার্যকর হচ্ছে। এবং সর্বোপরি আমাদের একটা হসপিটাল স্টুয়ার্ড টিম গঠন করতে হবে, সেটা প্রত্যেকটা হাসপাতালের ক্ষেত্রে হতে পারে, যেসব জনবল অ্যাভেলেবেল আছে তাদেরকে দিয়ে। যেমন এই টিমের মধ্যে শুধু চিকিৎসক থাকবেন বা ইন্টারনাল মেডিসিন প্রধান থাকবেন তাই নয়, সেটার সাথে আরও থাকবেন নার্স থাকতে পারে, একজন মাইক্রোবায়োলজিস্ট থাকতে পারেন, একজন হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকজন থাকবেন, এবং সবাইকে নিয়ে এটা একটা টিম অ্যাপ্রোচে কাজ করবে অ্যান্টিবায়োটিকটা মনিটরিংয়ের ক্ষেত্রে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আসলে অনেকগুলো কিট আছে, তো এই স্টোয়ার্ড যে টিমটা থাকবেন তারা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রোটোকল সেটা মেনটেন করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। আর যদি আমরা বলি যে ম্যাস মিডিয়া বা আমাদের যে কমিউনিটি অ্যাওয়ারনেসের কাজ, তো অবশ্যই এটার কোনো বিকল্প নাই। আমাদেরকে কমিউনিটি অ্যাওয়ারনেসের মধ্যে স্কুল হেলথ ক্যাম্পেইন নিয়ে আসতে হবে, আমাদের হসপিটাল ক্যাম্পেইন করতে হবে, এবং মানুষকে আরও সচেতন করতে হবে কিছু বিষয়ের প্রতি। শুধু যে নিজে অ্যান্টিবায়োটিক সেবন করব না তা না, যারা অ্যান্টিবায়োটিক সেবন করব তারা কেন সেবন করব এবং কতদিন সেবন করব সেটা সম্বন্ধে সোচ্চার করতে হবে। এবং সংক্রমণ প্রতিরোধ করার জন্য কিছু নির্দিষ্ট অভ্যাস আছে, যেমন আমরা প্রত্যেকদিন দেখা যায় যে হাত ধোয়ার যে অভ্যাসটা, সেটা কোভিডের সময় আমরা বেশ সচেতন ছিলাম, তখন কিন্তু হাত ধোয়ার একটা প্র্যাকটিস ছিল। সেটা শুধু হসপিটাল যে কর্তৃপক্ষ রোগী সেবাদান করার পরে আগে করবে তা না, বাসায়ও কিন্তু আমরা হাত ধোয়ার প্র্যাকটিসটা করেছিলাম, যেটা এখন কিন্তু অনেকেই সেই প্র্যাকটিসটা থেকে আবার বের হয়ে এসেছেন। তো এই ধরনের ছোটখাটো অভ্যাসগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে অনেক কাজ করছে। এবং যেটা আমরা বলি যে অ্যান্টিবায়োটিক আমার দেয়াই লাগবে না, আমরা যদি সুন্দরভাবে ইমিউনাইজেশন করতে পারি, ইমিউনিটি বুস্ট করতে পারি, খাদ্যাভ্যাসটিকে নিয়ন্ত্রিতভাবে করি এবং জীবনযাপন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসি। একদম শেষ প্রান্তে স্যার দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে নিজেকে একটু হলে বিরত রাখি এবং জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসি এবং আস্থা রাখি চিকিৎসকের প্রতি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।